দেখুন, আজকের আলোচনার বিষয় সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রত্যেকটি রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের চ্যানেলে রাখি এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিসের যে সিলেবাস তার উপর বেস করে এই ভিডিওটি, এবং ঠিক যতটা প্রয়োজন ঠিক ততটাই এখানে আয়োজন বলতে পারেন। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। দেখুন, প্রথমে আমরা বেসিক একটু ধারণা নিয়ে নেব, তারপর বিস্তারিত আলোচনা। জন্ম এবং জন্মস্থান সম্পর্কে একটু দেখে নিই। 1890 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর তিনি হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণ করছেন। আর পরিবারের পিতার নাম হচ্ছে হরিদাস চট্টোপাধ্যায়, মায়ের নাম হচ্ছে কাত্যায়নী দেবী। আর ছদ্মনাম, তিনি একটি মাত্র ছদ্মনামে সাহিত্য রচনা করতেন, সেই ছদ্মনামটি হচ্ছে বীরভদ্র। এবার তার কিছু উপাধি আছে, সেগুলো একটু আমরা দেখে নেব, যেগুলো থেকে পরীক্ষা আসতে পারে এবং ভীষণ ইম্পর্টেন্ট। ভাষাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধিটি দিচ্ছেন, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থে এই উপাধিটি দিয়েছেন এবং অর্থাৎ এই ভাষাচার্য উল্লেখ করেছেন। সাহিত্য বাচস্পতি, এটা 1948 খ্রিস্টাব্দে এলাহাবাদ সাহিত্য সম্মেলনে হিন্দি ভাষার অবদানের জন্য তিনি এই উপাধি পাচ্ছেন। আরেকটি দেখুন, সারা ভারতে তিনি বাংলা ভাষার অথরিটি, এটা দিচ্ছেন রমেশচন্দ্র মজুমদার। আরেকটি দেখুন, আধুনিক ভারতের পাণিনি, অর্থাৎ আধুনিক ভারতের পাণিনি তাকে বলা হচ্ছে। তো আপনাদের কাছে প্রশ্ন, এই আধুনিক ভারতের পাণিনি কে বলেছেন, অর্থাৎ এই উপাধি কে দিয়েছেন, আপনারা কমেন্টে অবশ্যই জানান। এছাড়া দেখুন, বিদ্যা বারিধি, এই উপাধিটি কিন্তু সাহিত্য বিশেষ অবদানের জন্য কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় উপাধি দিচ্ছেন। আর লিপি বাচস্পতি কিংবা লিপি সার্বভৌম কিংবা লিপি চক্রবর্তী, এই উপাধিটাও কিন্তু তিনি পাচ্ছেন রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাছ থেকে। এছাড়াও অমিত্রসূদন ভট্টাচার্য কিন্তু এই যে উপাধির পক্ষপাতী রয়েছেন। মন্তব্যরা কে কী করছে একটু আমরা দেখে নেব। দেখুন, মন্তব্যের মধ্যে পশ্চিমের জানালা, এটা বলছেন সুকুমার সেন। কাকে বলছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে। আবার সুনীতিবাবু ছিলেন বনস্পতির উচ্চতা, এটাও কিন্তু বলছেন সুকুমার সেন। এবার আমরা দেখে নেব সাহিত্যে পদার্পণ, অর্থাৎ কোন রচনার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে পদার্পণ করছেন। দেখুন, 1916 সালে কৃপাশাস্ত্রের অর্থভেদ ও বাঙ্গালা উচ্চারণ তত্ত্ব, এই যে প্রবন্ধটি তিনি লিখছেন এবং এই প্রবন্ধের মধ্য দিয়েই কিন্তু তিনি সাহিত্য জগতে পদার্পণ করছেন এবং এই প্রবন্ধটি কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। রূপ ও গতি, এই যে উপাধিটি, এটা কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় দিচ্ছেন। কাকে? আচার্য নন্দলাল বসুকে। কোন গ্রন্থে দিচ্ছে? দেখুন, দিব্যময় ভারত ও শ্যামদেশ, এই যে তার প্রবন্ধ গ্রন্থটি উৎসর্গ করছে নন্দলাল বসুকে, এবং সেই গ্রন্থেই নন্দলাল বসুকে তিনি বলছেন রূপপতি। আর সুনীতির কুমারের হচ্ছে দেখুন প্রশিষ্য সিংহলি গবেষক শ্রীমান করুণা তিলক, একে কিন্তু সুনীতি কুমারের প্রশিষ্য বলা হয়। এবং মৃত্যু সালটা একটু দেখে নিই। 1977 সালের 29শে মে কলকাতায় তিনি পরলোক গমন করছেন এবং জন্মস্থান তো অলরেডি জানিয়েছি। এবার আমরা তার প্রত্যেকটি গ্রন্থ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, যেগুলো পরীক্ষা আসতে পারে, এবং সেই তথ্যটুকু জানবো যেগুলো অন্তত আসতে পারে। আমি কিছু জিনিস স্কিপ করে যাচ্ছি, আপনারা চাইলে এর বিস্তারিত বিষয়গুলো আমাদের যে বই বাংলা সাহিত্যিক চরিতমালা, সেখানে আপনারা দেখতে পারেন। এবং যারা আমাদের বইটি কিনেছেন তাদের কাছে জানিয়ে রাখি, 2-1টা যে মিস্টেক ছিল সেইগুলো কিন্তু এইখানেই আমি সংশোধন করার চেষ্টা করেছি। দেখুন, বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, এই গ্রন্থটির সম্পর্কে একটু দিন। এটি তার প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ। আর প্রকাশকাল 1929, প্রবন্ধ সংখ্যা 3টি, কিন্তু বর্তমানে প্রবন্ধ সংখ্যা 6টি, পরে আমি উল্লেখ করছি। আর সূচিপত্রের মধ্যে দেখুন, প্রথম প্রবন্ধ পাচ্ছি আমরা, যে বাংলা ভাষা আর বাঙালি জাতির গোড়ার কথা। এখানে মুছে যাচ্ছে লেখাটা, দেখুন। তাহলে বাংলা ভাষা আর বাঙালি জাতির গোড়ার কথা, এটি হচ্ছে তার প্রথম প্রবন্ধ গ্রন্থ। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং পরিবর্তিত যে দ্বিতীয় সংস্করণ, সেটা 1933 সালে হচ্ছে, এবং এই সংস্করণে কিছু প্রবন্ধ যোগ হচ্ছে। দেখুন, স্বরসঙ্গীতি, অপিনীতি, অভিশ্রুতি আর অপশ্রুতি, বাংলা ভাষা সংক্ষিপ্ত ইতিহাস আর বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস। একই রকম হলে বানানটি একটু আপনারা লক্ষ্য করবেন। আর পরিবর্তিত সপ্তম সংস্করণ, এটি কিন্তু তখন প্রবন্ধ সংখ্যা হচ্ছে বিজ্ঞপ্তি, সাংকেতিক চিহ্ন সহ 6টি। আমরা পরবর্তী আরেকটি গ্রন্থ সম্পর্কে একটু দেখে নেব। দেখুন, জাতি, সংস্কৃতি ও সাহিত্য, এটি প্রবন্ধ গ্রন্থ। এটার প্রকাশকাল 1938 বঙ্গাব্দ, পাশেই দেওয়া আছে। উৎসর্গ এটা কিন্তু প্রভাত কুমার বর্ধনকে। আর সূচিপত্র, দেখুন জাতি, এটা হচ্ছে এই গ্রন্থের প্রথম প্রবন্ধ। বাকিগুলো আমি এখানে আর পড়ছি না, কারণ অত পড়তে গেলে বহু সময় লাগবে। আপনারা একটু দেখে নিন, যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলোকে আমি হাইলাইট করেছি। আর হচ্ছে এই প্রবন্ধের শেষ, দেখুন হিন্দু সংস্কৃতি, এটা হচ্ছে এই গ্রন্থের শেষ প্রবন্ধ। আপনারা চাইলে এগুলো লেখা আছে, আপনারা টুকে নিন। পশ্চিমে যাত্রী, দেখুন এই প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে আমরা একটু তথ্য দেখিনি, যেটা আপনাদের কাজে আসবে। প্রকাশকাল পাচ্ছে 1938, উৎসর্গ দেখুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর প্রবন্ধের সংখ্যা 17টি। প্রথম প্রবন্ধের নাম বোম্বাইয়ের পথে, আর শেষ প্রবন্ধের নাম হচ্ছে প্রত্যাবর্তন। তাহলে এখানে পশ্চিমে যাত্রী থেকে আপনারা পেয়ে গেলেন। এরপর হচ্ছে ইউরোপ ভ্রমণ। দেখুন, আমরা এই ইউরোপ ভ্রমণ সম্পর্কে প্রথম খণ্ড সম্পর্কে দেখে নিই। এটা প্রকাশকাল 1938। আরেকটি পাচ্ছি গ্রন্থ, সেটা হচ্ছে ভাষা প্রকাশ বাংলা
ব্যাকরণ, এটার প্রকাশকাল 1939, উৎসর্গ আশুতোষ মুখোপাধ্যায়কে, এবং এই গ্রন্থটি কিন্তু দশম শ্রেণীর পাঠ্যাংশে অন্তর্ভুক্ত। এরপর আরেকটি তার বিখ্যাত প্রবন্ধ, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দীপময় ভারত। এই দীপময় ভারতটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রকাশকাল 1940। আর বিষয় কি দেখুন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে সব থেকে 1927 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি মালদ্বীপ, সুমাত্রা আর বলিদ্বীপ ভ্রমণের বিবরণ তিনি লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ এটি কিন্তু একটি ভ্রমণমূলক কাহিনী। আপনাদের পরীক্ষা দিতে পারে, যে হয়তো যারা 11-12 পরীক্ষা দেবেন তাদের হয়তো দিতে পারে যে দীপময় ভারত এটি কি জাতীয় রচনা, তখন কিন্তু ভ্রমণ কাহিনী। উৎসর্গে কিন্তু চিত্রকর নন্দলাল বসুকে এবং পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ 1965 খ্রিস্টাব্দে। আর পূর্ববর্তী যে ভ্রমণের সঙ্গে শ্যামদেশ ভ্রমণের বিবরণ যুক্ত হয় এবং গ্রন্থের নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ। আর রবীন্দ্র মন্তব্য এই গ্রন্থটি সম্পর্কে বলেছেন যে এ কলের জল নয়, ঝর্ণার জল। ভীষণ ইম্পর্টেন্ট, হয়তো পরীক্ষা দিল যে এ কলের জল নয়, ঝর্ণার জল, কোন প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে তিনি বলেছেন। এরপর হচ্ছে বৈদেশিকী প্রথম খণ্ড, দেখুন প্রকাশকাল 1943, প্রবন্ধের সংখ্যা 8টি, সূচিপত্র দেখুন দেড়দ্রিউ, এটি হচ্ছে এই গ্রন্থের প্রথম প্রবন্ধ। আর শেষ প্রবন্ধ হচ্ছে গিলগামেশ কথা, এটি এই প্রবন্ধ গ্রন্থের শেষ প্রবন্ধ। আর উৎসর্গ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে। ভারত সংস্কৃতি দেখুন প্রকাশকাল 1944, আর প্রবন্ধের সংখ্যা 8টি। আর এই প্রবন্ধে দেখুন প্রথম প্রবন্ধের নাম হচ্ছে হিন্দু সভ্যতার পতন, এটি কিন্তু তার এই গ্রন্থের প্রথম প্রবন্ধ। আর পুরাণ ও হিন্দু সংস্কৃতি, এটি এই গ্রন্থের শেষ প্রবন্ধ। মাঝে প্রবন্ধগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইউরোপ ভ্রমণ 1938, প্রথম খণ্ড, প্রকাশকাল 1944, উৎসর্গ হচ্ছে প্রমথ চৌধুরীকে, অর্থাৎ সবুজপত্র পত্রিকার সম্পাদককে। আর ইউরোপ 1938, এই বইটির নামে হচ্ছে ইউরোপ 1938, দ্বিতীয় খণ্ড, এটি কিন্তু প্রকাশকাল 1945। পরে আরেকটি প্রবন্ধ ভারতের ভাষা ও ভাষা সমস্যা, সেটাকে বলা হয় দেখুন লোকশিক্ষা গ্রন্থমালা 4, প্রকাশকাল 1944, উৎসর্গ সুধীর কুমার রায় চৌধুরীকে, প্রবন্ধের সংখ্যা 8+, পরিশিষ্ট 3টি, মোট 11টি। এবং এই গ্রন্থের প্রথম প্রবন্ধটা দেখুন অনেক বড় নাম, ভারতের ভাষা সমস্যার স্বরূপ কি, ভারতে বিভিন্ন নৃজাতি এবং ভাষাগোষ্ঠী ও ভাষা ঐতিহাসিক সিংহ অবলোকন, এটি হচ্ছে এই গ্রন্থের প্রথম প্রবন্ধ। এবং শেষ প্রবন্ধটা একটু দেখে নিই, ভারতের রাষ্ট্রভাষা চলতি হিন্দি, এটি হচ্ছে শেষ প্রবন্ধ। বাকি প্রবন্ধগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি দাগাইনি। এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা দেখুন সংস্কৃতিকে, এটা প্রথম খণ্ড, প্রকাশকাল 1962, উৎসর্গ শিশির কুমার ভাদুরীকে, প্রবন্ধের সংখ্যা 12টি। এখানে কিন্তু আমাদের বইয়ে 11টি করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের ছোট্ট মিস্টেক রয়েছে। কীরকম দেখুন, প্রত্যেকটা প্রবন্ধ সংস্কৃতি, এটা হচ্ছে সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হচ্ছে, কত 1353, এবং প্রথম প্রবন্ধ। এবং এটার পরের আরেকটি প্রবন্ধ দেখুন জবদ্বীপের মহাভারত রামায়ণ, এখানে কুরলটা কিন্তু একটা আলাদা প্রবন্ধ, আমাদের বই এখানে কমা চিহ্নটা দিতে ভুল হয়ে গেছে বলে এরকম হয়ে গেছে কুরল। তারপর আরেকটি প্রবন্ধ হচ্ছে কোল জাতির সংস্কৃতি, যারা পরবর্তীকালে কিনেছেন তাদের জন্য বলা হচ্ছে। তাও, তারপরে সুফি অনুভূতি ও দর্শন, তারপরে অল বিরণী ও সংস্কৃতি, দরাফ গাজী, মণিপুর পুরাণ, শিল্পকলা, আর রবীন্দ্রনাথের জীবনদেবতা। এখানে কিন্তু আমাদের বই একটা ভুল রয়েছে, যারা আগে কিনেছেন তারা ঠিক করে নেবেন, কারণ আমাদের প্রত্যেকের কাছে আমরা নিজেরা দায়বদ্ধ ভুল সংশোধন করার। এইখানেই কিছু ভুল রয়েছে, বাকি কোনো ভুল ভ্রান্তি নেই। শারদীয় বসুমতী 1356, এটি কিন্তু এই গ্রন্থের শেষ প্রবন্ধ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং পরবর্তীকালে আমি আরও বিস্তারিত আলোচনা করতে পারতাম এই সংস্কৃতি অনেকগুলো প্রবন্ধ, যেগুলো 12টি কোথায় কোন কারণ লিখছেন, এবং প্রত্যেকটা প্রবন্ধ কোন পত্রিকায় প্রকাশিত, সব তথ্য দেওয়াই যেত, কিন্তু বিস্তারিত দিতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হবে বলেই একটু থেমে আছি। দেখুন পথ চলতি প্রথম খণ্ড 1962, এটি কিন্তু 13টি প্রবন্ধ সংকলন, উৎসর্গ প্রমথ চৌধুরী ও ইন্দিরা দেবী চৌধুরানীকে। আর প্রথম প্রবন্ধ আমার ছেলেবেলার কথা, আর শেষ প্রবন্ধের নাম হচ্ছে কাবুলিওয়ালা সহযাত্রী। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে, প্রত্যেকটা বানান কিন্তু গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে, এখানে আমাদের নিজের কোনো বানান নয়, অর্থাৎ ভুল আপনাদের মনে হতে পারে কিন্তু এটাই সঠিক বানান। পথ চলতি দ্বিতীয় খণ্ড 1964 সালে, এবং এই গ্রন্থে 15টি রচনার সংগ্রহ। সংস্কৃতিকে দ্বিতীয় খণ্ড, এটা প্রকাশকাল 1965, উৎসর্গ নগেন্দ্রনাথ দাসকে, এবং সূচিপত্রের মধ্যে অভিভাষণ এই গ্রন্থের প্রথম প্রবন্ধ। বাকি প্রবন্ধগুলো এখানে রয়েছে। আর ভারত রোমক লিপি, এটি কিন্তু এই গ্রন্থের শেষ প্রবন্ধ। আরেকটি দীপময় ভারত, প্রকাশকাল 1965, তারপরে শ্যামদেশ, প্রকাশকাল 1965, এগুলো হচ্ছে এক একটি তার প্রবন্ধ গ্রন্থ। এরপর রবীন্দ্র সঙ্গমের দীপময় ভারত ও শ্যামদেশ, যেটা পরবর্তীকালে দীপময় ভারতের হয়েছে, জানিয়েছি দেখুন, সেটা হচ্ছে 1965 প্রকাশকাল, এটি দীপময় ভারত গ্রন্থের পরিবর্ধিত সংস্করণ গ্রন্থ। এরপর হচ্ছে মনীষী স্মরণে, এটা প্রকাশকাল 1972, উৎসর্গ হচ্ছে শিশির কুমার বন্দ্যোপাধ্যায়কে। এই শিশির কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু ছিলেন এই লেখক, অর্থাৎ লেখকের কিন্তু সচিব,
এবং দীর্ঘ 27 বছর কিন্তু তার কাছে সচিবের কাজ করেছেন। এবং এটি কিন্তু 8টি রবীন্দ্র বিষয়ক প্রবন্ধ সহ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, সতীশচন্দ্র রায়, স্বামী বিবেকানন্দ, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, বরেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজশেখর বসু, মোহাম্মদ শহীদুল্লাহ, শিশুকুমার ভাদুড়ী, প্রবোধচন্দ্র বাগচি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ মৈত্র, এদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর বাংলা ভাষা প্রসঙ্গে দেখুন প্রকাশকাল 1975, উৎসর্গ হচ্ছে অনিল কুমার কাঞ্জিলাল। এবং এই অনিল কুমার কাঞ্জিলাল কিন্তু লেখকেরই একজন ছাত্র বলতেন, পরবর্তীকালে কিন্তু অনেক লেখালেখি উনি করেছেন এই লেখককে নিয়ে। এটি 25টি প্রবন্ধ গ্রন্থের সংকলন, সংস্কৃতির শিল্প ইতিহাস। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন গ্র্যাজুয়েশন লেভেলে পড়তাম তখন কিন্তু এই গ্রন্থটির পাঠ্য আমাদের রয়েছিল। তো এই গ্রন্থটি সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ এইগুলো যারা অন্তত প্রশ্নকর্তা তারা কিন্তু এইসব জায়গা থেকেই প্রশ্ন করতে পারেন। প্রকাশকাল 1976 খ্রিস্টাব্দ, উৎসর্গ বিশ্বভারতীর উদ্দেশ্যে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বভারতী, সেই বিশ্বভারতীর উদ্দেশ্যে। কিন্তু একটা জিনিস, আর একটা জিনিস তথ্য জানে রাখি, এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু বিশ্বভারতীকে একদমই পছন্দ করতেন না। পরবর্তীকালে তার মত পাল্টায় এবং তার কন্যাকে কিন্তু বিশ্বভারতীতে ভর্তি করেন। এবং এটি বিচিত্র বিদ্যা গ্রন্থমালার প্রথম গ্রন্থ, এবং এটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ গ্রন্থ, ভীষণ ইম্পর্টেন্ট। সূচিপত্রের সংস্কৃতি, এটি কিন্তু এই গ্রন্থের প্রথম প্রবন্ধ, আর শিক্ষা ও সংস্কৃতি এটা এই গ্রন্থের শেষ প্রবন্ধ। জীবনকথা তার একমাত্র আত্মজীবনীমূলক গ্রন্থ, দেখুন প্রকাশকাল 1979, এটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক বা আত্মজীবনীমূলক একটি অসম্পূর্ণ রচনা। এটি তার মৃত্যুর পর প্রকাশিত হচ্ছে, এবং গ্রন্থটি 4টি পরিশিষ্ট সহ আরও অনেক কিছু রয়েছে, সেগুলো এখানে আর আলোচনা করলাম না। গ্রন্থকীট হওয়ার একটা প্রবৃত্তি আমার মনের মধ্যে ছেলেবেলাতে জেগে ওঠে, অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় নিজেই বলছেন, তার জীবনস্মৃতি অর্থাৎ জীবনকথা গ্রন্থে বলছেন। সাংস্কৃতিকের তৃতীয় খণ্ডে, এটা প্রকাশকাল 1982, প্রবন্ধের সংখ্যা 15টি, এবং এই গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় মরণোত্তর প্রকাশিত গ্রন্থ। প্রথম প্রবন্ধ আর্য অনার্য, এটি কিন্তু তার প্রথম প্রবন্ধ। এই গ্রন্থের শেষ প্রবন্ধটা আমরা একটু দেখে নিই, বাংলা ভাষা সম্বন্ধে কয়েকটি কথা, এটি কিন্তু তার শেষ প্রবন্ধ গ্রন্থ এই গ্রন্থের। বাঙালির সংস্কৃতি, দেখুন প্রকাশকাল 1990, প্রবন্ধের সংখ্যা 7টি, আর এটি কিন্তু তার মৃত্যুর পরে প্রকাশিত গ্রন্থ। আর এটি কিন্তু বিবিধ বিদ্যা সংগ্রহের, এটিও কিন্তু এটা সিরিজের একটা প্রথম গ্রন্থ। সূচিপত্র জাতি, এটি তার প্রথম প্রবন্ধ গ্রন্থ। আর শেষ প্রবন্ধটির নাম হচ্ছে 100 বৎসর পূর্বেকার বাঙালি জীবনের ছবি, বেন লস অঙ্কিত 16টি রঙিন চিত্রের প্রতিলিপি, এটি হচ্ছে তার প্রথম, দুঃখিত, এটা শেষ প্রবন্ধ গ্রন্থ। সাংস্কৃতিক চতুর্থ খণ্ড, এটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় মৃত্যুর পর প্রকাশিত, প্রকাশকাল এপ্রিল 1993। এছাড়া আরেকটি গ্রন্থ পাওয়া যাচ্ছে, ইউরোপ ভ্রমণ, দ্বিতীয় খণ্ডে, এটি কিন্তু গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মরণোত্তর প্রকাশিত গ্রন্থ। এবার তার অনেকগুলো গ্রন্থ ইংরেজিতে তিনি লিখেছেন, বাংলার পাশাপাশি আমরা সেই গ্রন্থগুলোই পড়ব যেগুলো আসতে পারে, বাকি অসংখ্য সেগুলো এই ভিডিওতে রাখছি না, আপনারা চাইলে পরে দেখে নিতে পারেন। দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পার্ট 1, অর্থাৎ ODBL এর প্রথম খণ্ড, এটি কিন্তু তার প্রথম, প্রকাশিত হচ্ছে ইউনিভার্সিটি ক্যালকাটা থেকে। এছাড়াও এই ছোকরা নূতন পথ দেখা যায়, অর্থাৎ ODBL সম্পর্কে প্রথম মন্তব্য করছেন হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পার্ট 2, ODBL, এটা 1926 সালে, আর আগেরটা অর্থাৎ 1926, আর এটি কিন্তু তার প্রথম প্রকাশিত। আর দরকার নেই এগুলো, বাকিগুলো এড়িয়ে যাচ্ছি। দেখুন দ্য বেঙ্গলি ফনেটিক রিডার, এটিও সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের তৃতীয় প্রকাশিত গ্রন্থ। তারপরে ইন্ডো আরিয়ান অ্যান্ড হিন্দি, এটা 1942 সালে আরেকটি ইংরেজি গ্রন্থ। তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য লিঙ্গুইস্টিক প্রবলেম, এটা 1943, এটিও একটি গ্রন্থ। আরও অনেক ইংরেজি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এত এটা কিন্তু ইম্পর্টেন্ট, দুঃখিত। কিরাতা জনক কীর্তনীয়, যেটা বলা হয় দ্য ইন্ডো মঙ্গোলিডিয়ান, এগুলো থেকে নেওয়া। আর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ মডার্ন ইন্ডিয়া, এটি 1963 সালে লেখা ইংরেজি গ্রন্থ। তারপর লেকচার অন রবীন্দ্রনাথ টেগোর, এটাও কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে অনেকগুলো তিনি বিষয় রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছেন। আমি দেখি পরে একটু যদি পারি তো শেষের দিকে উল্লেখ করব। হ্যাঁ, আরেকটা জিনিস, রবীন্দ্রনাথকে কিন্তু রবীন্দ্রনাথের একটি উপন্যাস আছে, সেই উপন্যাসে কিন্তু এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে তিনি স্মরণীয় করে রেখেছেন। কোন উপন্যাসে, সেটা অবশ্যই আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পার্ট 3, ODBL, এটা কিন্তু 1971 সালে, এটি কিন্তু অনেকগুলো পার্ট আপনাদের দেখি। তারপরে ওয়ার্ল্ড লিটারেচার অ্যান্ড টেগোর, এটাও কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে লেখা। জয়দেবা বলে একটি গ্রন্থ রয়েছে, অনেকগুলোই তিনি ইংরেজি গ্রন্থ লিখেছেন, আমি সেগুলোর মধ্যে কিছু বাছাইকৃত রেখেছি। অন দ্য ডেভেলপমেন্ট অফ মিডল ইন্ডো আরিয়ান, 1983। এবার হচ্ছে তিনি কিছু বিদ্যালয় পাঠ্য বাংলা ব্যাকরণ গ্রন্থ লিখেছেন, সেগুলো সম্পর্কে একটু দেখে নিই। কার সঙ্গে লিখেছেন, অর্থাৎ যৌথভাগে কিন্তু লিখছেন। দেখুন ছাত্রবোধ ব্যাকরণ 1934, এটি কিন্তু
প্রথম প্রকাশিত বিদ্যালয় পাঠ্য বাংলা ব্যাকরণ, এবং এটি কিন্তু সুকুমার সেনের সঙ্গে যৌথভাগে লিখছেন। তারপরে বাংলা রচনা প্রবেশ, এটিও কিন্তু দ্বিতীয় তার প্রকাশিত বাংলা ব্যাকরণ গ্রন্থ এবং বিদ্যালয় পাঠ্যগ্রন্থ, এটি কিন্তু সুকুমার সেনের সঙ্গে। তারপরে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ 1939, এটা দশম শ্রেণীর পাঠ্যর অন্তর্ভুক্ত। তারপরে মধ্য বাংলা ব্যাকরণ, এটি কিন্তু সুকুমার সেনের সঙ্গে যৌথভাবে লিখছেন। আশুবোধ ব্যাকরণ, এটিও কিন্তু সুকুমার সেনের যুগ্মভাবে লিখছেন, কারণ সুকুমার সেন কিন্তু তার ছাত্র ছিলেন। যখন তিনি ক্লাস নিতে যেতেন তখন সম্ভবত আমি একটা জায়গায় পড়ছিলাম 4th সেমিস্টারে, তখন বা এরকম কিছু একটা জায়গায় উনি পড়ছিলেন, ঠিক সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে খয়রা অধ্যাপক হিসাবে কিন্তু এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় তখন জয়েন করছেন, এবং পরে এই সুনীতি কুমারের সঙ্গেই কিন্তু সুকুমার সেনের সম্পর্ক খুব ভালো গড়ে ওঠে, এবং তার ফলশ্রুতি কিন্তু এগুলো বলতে পারি। তবে সংক্ষিপ্ত ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ 1945, প্রথম বাংলা ব্যাকরণ 1942, এটিও কিন্তু সুকুমার সেনের সঙ্গে যৌথভাবে লেখা। তারপরে সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, তারপরে বাংলা রচনা প্রবেশিকা, এটি কিন্তু বসন্ত রঞ্জন চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে লিখছেন। তারপরে নিম্ন মাধ্যমিক ব্যাকরণ ও রচনা, এটি কিন্তু গোপাল হালদারের সঙ্গে লিখছেন, গোপাল হালদারও কিন্তু তার ছাত্র ছিলেন। আর মধ্য বাংলা ব্যাকরণ প্রথম খণ্ড 1973, এটি কিন্তু অনিল কুমার কাঞ্জিলালের সঙ্গে যুগ্মভাবে লিখছেন, এনেও কিন্তু তার ছাত্র। তারপর মধ্য বাংলা ব্যাকরণ দ্বিতীয় খণ্ড, এটা 1974, এটাও কিন্তু অনিল কুমার কাঞ্জিলালের সঙ্গে লিখছেন। আর নবীন সংস্করণ যখন হচ্ছে তখন কিন্তু গোপাল হালদারের সঙ্গে তিনি যুক্তভাবে লিখছেন। লঘু বাংলা ব্যাকরণ, এটি কিন্তু তার শেষ প্রকাশিত বিদ্যালয় পাঠ্য বাংলা গ্রন্থ। আর লঘু বাংলা ব্যাকরণ দ্বিতীয় খণ্ড 1975 সালে, এগুলো তার মৃত্যুর পর প্রকাশিত, অত ডিটেলসে জানার প্রয়োজন এগুলো অত আসবে না। লঘু বাংলা ব্যাকরণ ও রচনা, এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, এটিও কিন্তু একটি বাংলা বিদ্যালয় পাঠ্য বাংলা ব্যাকরণ গ্রন্থ। এটি কিন্তু ব্যাকরণবিদ কালিদাস ভট্টাচার্য এবং সাহিত্য গোপাল হালদারের সঙ্গে যৌথভাবে লিখছেন। এবার সম্পাদিত তিনি কিছু গ্রন্থ সম্পাদনা করছেন, দেখি। পাদ্রি মনোয়েল দা আসুম সাম্প রচিত বাংলা ব্যাকরণ 1931, এটা অন্তত জানুন, কারণ এটা হচ্ছে তার প্রথম বাংলা সম্পাদিত প্রথম বাংলা গ্রন্থ, এবং এই গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন সেন কর্তৃক ভূমিকা সহ সম্পাদিত এবং অনুদিত গ্রন্থ। এছাড়া আর কি হরপ্রসাদ সম্বর্ধনা লেখমালা, এটিও তিনি করছেন। তারপর হরপ্রসাদ সম্বর্ধনা লেখমালা দ্বিতীয় খণ্ডটি লিখছেন, এটা প্রথম, এটা দ্বিতীয়। তারপরে চণ্ডীদাসের পদাবলী তিনি কিন্তু করছেন, এবং গ্রন্থটি সম্পাদনা কার সঙ্গে করছেন? হরে কৃষ্ণ মুখোপাধ্যায়ের সঙ্গে। তারপরে চরিত্র সংগ্রহ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই গ্রন্থটি আত্মজীবনী এবং জীবনী গ্রন্থ থেকে 24টি প্রবন্ধ রয়েছে। তারপরে বিদ্যাসাগরের গ্রন্থবলী তৃতীয় খণ্ড, মানে 3টি খণ্ড তিনি করছেন, কার সঙ্গে? দেখুন, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং সজনীকান্ত দাসের সঙ্গে সম্পাদনা করছেন। হরপ্রসাদ রচনাবলী, এটিও কিন্তু কাঞ্জিলালের সঙ্গে, অনিল কুমার কাঞ্জিলালের সঙ্গে তিনি করছেন। আর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, যেটা রামেন্দ্র রচনা সংগ্রহ, এটিও কিন্তু অনিল কুমার কাঞ্জিলালের সঙ্গে তিনি করছেন। সম্পাদিত ইংরেজি গ্রন্থ তিনি কয়েকটি লিখেছেন, দেখুন। বর্ণ রত্নকর অফ যেগুলো আছে এগুলো একটু দেখে নিন। তারপর মিডল ইন্ডো আরিয়ান, একই বিষয় বারংবার, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এবার একটু আমরা দেখে নেব যে তিনি কত সালে কী কী পুরস্কার পাচ্ছেন। দেখুন, 1918 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃতের যে শেষ পরীক্ষার পাশ করছেন এবং তার জন্য প্রেমচাঁদ রায় বৃত্তি লাভ করছেন। 1918 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত পরীক্ষার পাশ করে জুবিলি গবেষণা পুরস্কার লাভ করছেন। তারপর 1935 সালে রয়্যাল এশিয়াটিক সোসাইটি ফেলো নির্বাচিত হচ্ছেন। 1948 সালে তিনি সাহিত্য বাচস্পতি উপাধি লাভ করছেন। 1950 সালে তিনি ইংল্যান্ডের রাজধানী সোসাইটি অফ আর্ট অ্যান্ড সায়েন্সে পদ লাভ করছেন। তারপর 1952 থেকে 58 খ্রিস্টাব্দে তিনি বিধান যে পরিষদ সেখানে অধ্যক্ষ লাভ করছেন, এবং 1955 সালে তিনি নরওয়েজিয়ান একাডেমির সদস্য পদ লাভ করছেন। 1963-তে তিনি সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ লাভ করছেন। 1966-তে তিনি ভারতের জাতীয় অধ্যাপকের মর্যাদা লাভ করছেন। 1969 সালে তিনি সাহিত্য একাডেমির সভাপতি নির্বাচিত হচ্ছেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে সুনীতি কুমার ভাষাচার্য উপাধি পাচ্ছেন। আরও দু একটা উপাধিও তিনি যে পাননি তা নয়, পেয়েছেন। শুধু তাই নয়, 1976 সালে তিনি কিন্তু মৈথিলী বিশ্ববিদ্যালয় থেকে মহামহোপাধ্যায় উপাধিও তিনি লাভ করছেন কিন্তু। তো মোটামুটি এছাড়াও আমি আরও 2-4টে তথ্য একটু আপনাদের জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নবজাতক কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের একটি কবিতা কেন, এই কবিতাটি তার একটু প্রিয় কবিতা বলতে পারেন। এছাড়া রবীন্দ্রনাথকে নিয়ে তো ইংরেজি ছাড়া তিনি কিছু বাংলা প্রবন্ধ লিখেছেন, সেগুলোর নামে একটু আপনাদের জানিয়ে রাখি, এখানে আমি উল্লেখ করে নিই। অর্থাৎ দেখুন, গ্রন্থগুলো হচ্ছে ব্যাকরণিয়া রবীন্দ্রনাথ, তারপরে বাক্পতি রবীন্দ্রনাথ, তারপরে রবীন্দ্রনাথের দেশ মর্যাদাবোধ, তারপরে রবীন্দ্রনাথের জীবন দেবতা, আর রবীন্দ্রনাথ ও বাংলা ভাষা। এইগুলো হচ্ছে তিনি রবীন্দ্রনাথকে নিয়ে প্রবন্ধ লিখেছেন, যেগুলো আমি উল্লেখ করতে পারিনি, বই আমার রয়েছে। তো মোটামুটি ছিল আজকের আলোচনা, এবং এই গ্রন্থটির জন্য, মানে এই যে ভিডিওটির জন্য, আমি অন্তত সমসাময়িক দৃষ্টিতে সুনীতি কুমার এবং আমাদের বই এবং তার সঙ্গে সঙ্গে আচার্য সুনীতি কুমার এই যে সম্পাদনা এগুলো রয়েছে, তারপরে জীবনকথা, এই বইগুলোর মোটামুটি হেল্প নিয়েছি।
আশা করব আপনাদের ভিডিওটি অনেকটাই কাজে আসবে। একটানা ভিডিও অনেকটাই হয়ে গেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।